গল্প সাইকো হাজবেন্ডের অন্ধ প্রেম। নীল শাড়ির আঁচলটা বারবার কাঁধ থেকে খসে পড়ছে, কিন্তু সেদিকে অবন্তীর ভ্রুক্ষেপ নেই। সে পাথরের মূর্তির মতো জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, যেন আকাশের সবটুকু কান্না আজ এই শহরের উপর আছড়ে পড়বে। কিন্তু অবন্তীর চোখের কোণে এক ফোঁটা জলও নেই। জল শুকিয়ে এখন সেখানে কেবল একরাশ শূন্যতা আর আতঙ্ক বাসা বেঁধেছে। পেছন থেকে শক্ত দুটি হাত অবন্তীর কোমর জড়িয়ে ধরল। অবন্তী চমকে উঠল না, শুধু তার শরীরটা একবার কেঁপে উঠল। এই স্পর্শ তার খুব পরিচিত। এই স্পর্শে যতটা না প্রেম আছে, তার চেয়েও বেশি আছে অধিকারবোধ। আমি তোমাকে বারণ করেছিলাম না অবন্তী, বৃষ্টির দিকে এভাবে তাকিয়ে থাকবে না? বৃষ্টির প্রতি তোমার এই টান আমি সহ্য করতে পারছি না। কানের কাছে ফিসফিস করে কথাগুলো বলল আরিয়ান, তার স্বামী, শহরের নামগড়া বিজনেস টাইকুন, যাকে সবাই চেনে একজন সফল এবং মার্জিত মানুষ হিসেবে। কিন্তু এই চার দেওয়ালের ভেতর আরিয়ান সম্পূর্ণ অন্য এক মানুষ। আরিয়ান, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, একটু ছাড়ো। অবন্তী খুব ক্ষীণ স্বরে বলল। আরিয়ান তার চিবুক ধরে নিজের দিকে ফেরালো। আরিয়ানের চোখ দুটো ললচে হয়ে আছে। সে অবন্তীর কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? আমার তো তোমাকে ছাড়া বাঁচতেই কষ্ট হয়। তুমি কেন বোঝো না অবন্তী, এই পৃথিবীর কারোর অধিকার নেই তোমার দিকে তাকানোর, এমনকি ওই আকাশের বৃষ্টিরও না। আরিয়ান অবন্তীকে পাজাকোলা করে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। এরপর সে আলমারি থেকে একটা চাবির তোড়া বের করল। অবন্তীর বুক ধক করে উঠল। আবার কি তাকে বন্দি করা হবে? আরিয়ান, প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। এভাবে একটা মানুষকে বন্দি করে রাখা যায় না। আমি তোমার স্ত্রী, তোমার কেনা কোনো পুতুল নই। অবন্তীর গলায় এবার কান্নার সুর ফুটে উঠল। আরিয়ান শান্ত পায়ে এগিয়ে এলো। অবন্তীর সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার কণ্ঠে এক অদ্ভুত শীতলতা। পুতুল নও বলেই তো তোমাকে আংলে রাখি জান। তুমি যদি পুতুল হতে তবে হয়তো কবেই ভেঙে ফেলতাম। তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। তোমাকে আমি কারো সাথে শেয়ার করতে পারবো না। তোমার ওই কলেজের বন্ধু সায়েম, আজ বিকেলে সে তোমাকে ফোন করেছিল না? অবন্তী স্তব্ধ হয়ে গেল। সায়েম জাস্ট নোটস নেওয়ার জন্য ফোন করেছিল, কিন্তু আরিয়ান সেটা কিভাবে জানল? অবন্তীর ফোনের সব কল রেকর্ড কি তবে আরিয়ানের কাছে যায়? আরিয়ানের চোখে এক হিংস্র আভা ফুটে উঠল। সে পকেট থেকে সায়েমের একটি ভাঙা চশমা বের করে অবন্তীর কোলের ওপর রাখল। অবন্তী আতঙ্কে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু আরিয়ান তার মুখ চেপে ধরল। চুপ, একদম চুপ। ও শুধু তোমার নাম মুখে নিয়েছিল, তারই ওর চশমাটা ভেঙে দিয়েছি। এরপর যদি ও তোমাকে ছোঁয়ার চেষ্টা করে তবে আমি ওর হাত দুটো ভেঙে ফেলব, বুঝতে পেরেছ? আরিয়ান অবন্তীর গালে আলতো করে একটা চুমু খেল। তার ভালোবাসা এমনই ভয়ঙ্কর, শ্বাসরোধকারী এবং অন্ধ। অবন্তী বুঝতে পারছে সে এক সোনার খাঁচায় বন্দী হয়ে পড়েছে, যেখানে প্রেমের নামে চলে এক মানসিক বিকৃতি। আজ সারা রাত তুমি এই ঘরেই থাকবে, বাইরে থেকে তালা দেওয়া থাকবে, আমি ডিনার পাঠিয়ে দেব। বলতে বলতে আরিয়ান ঘর থেকে বেরিয়ে গেল। খটাস করে দরজা লাগানোর শব্দ হল। অবন্তী জানলার দিকে তাকালো। বৃষ্টির বেগ আরও বেড়েছে। সে ডুকরে কেঁদে উঠল। যে মানুষটাকে সে ভালোবেসে বিয়ে করেছিল, সেই মানুষটা কিভাবে এমন একটা সাইকোতে পরিণত হল? আরিয়ানের এই অন্ধ প্রেম কি শেষ পর্যন্ত অবন্তীকে ধ্বংস করে দেবে, নাকি এই অন্ধকারের আড়ালে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? জানলার বাইরে অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে। অবন্তী জানে এই রাত তার জন্য অনেক দীর্ঘ হবে। আরিয়ানের পাগলামি প্রতিটা মুহূর্ত তাকে গ্রাস করছে, আর সে ক্রমশ হারিয়ে যাচ্ছে এক গোলক ধাঁধায়। সকাল হয়েছে, কিন্তু এই বিশাল অট্টালিকার ভেতরে সূর্যের আলো কতটা পৌঁছতে পেরেছে তা বোঝা দেয়। ভারী পর্দার আড়ালে দিনের আলোও যেন আরিয়ানের অনুমতি ছাড়া ঘরে ঢুকতে ভয় পায়। সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি অবন্তী। জানলার পাশে গুটিসুটি মেরে বসে সে ভোরের অপেক্ষায় ছিল। আরিয়ান যখন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল, তখন তার হাতে ধোয়া ওঠা কফির মগ। আরিয়ানের চেহারায় কাল রাতের সেই হিংস্রতার লেশ মাত্র নেই। এখন তাকে দেখলে মনে হবে পৃথিবীর সবচেয়ে যত্নশীল স্বামী। সে অবন্তীর সামনে এসে কফির মগটা ধরল। গুড মর্নিং প্রিন্সেস, সারা রাত ঘুমাওনি কেন? চোখের নিচে কালি পড়ে গেছে তো? আরিয়ান খুব কোমল স্বরে বলল, যেন গত রাতের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো স্রেফ একটা দুঃস্বপ্ন ছিল। অবন্তী কোনো উত্তর দিল না। সে শুধু শূন্য দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান কফির মগটা টেবিলের ওপর রেখে অবন্তীর খুব কাছে বসে পড়ল। তার লম্বা আঙুলগুলো দিয়ে অবন্তীর চিবুক আলতো করে নেড়ে দিয়ে বলল, রাগ করে আছো? কাল যা করেছি সব তো তোমার ভালোর জন্যই করেছি।
তুমি এত ইনোসেন্ট যে বাইরের ওই ধূর্ত লোকগুলোকে চিনতে পারো না। আমি না থাকলে ওরা তোমাকে ছিঁড়ে খাবে। অবন্তী এবার মুখ খুলল, তার কণ্ঠস্বর ভাঙা এবং নিচু। বাইরের লোকগুলো আমাকে ছিঁড়ে খাবে কিনা জানি না আরিয়ান, কিন্তু তোমার এই ভালোবাসা আমাকে প্রতিদিন তিল তিল করে মেরে ফেলছে। আমাকে যেতে দাও আরিয়ান, আমি এভাবে বাঁচতে পারছি না। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে তার চোখের মনি স্থির হয়ে গেল। সে অবন্তীর হাতটা সজোরে চেপে ধরল। যাওয়ার কথা আর কোনোদিন মুখে আনবে না অবন্তী। আমি মরে গেলেও তোমাকে ছাড়ব না, আর তুমি মারা গেলেও আমার কোলেই মরতে হবে, মনে থাকে যেন। আরিয়ান উঠে দাঁড়িয়ে আলমারি থেকে একটা সুন্দর নীল রঙের জামদানি শাড়ি বের করল। আজ বিকেলে আমাদের বাড়িতে একটা গেট টুগেদার আছে, আমার অফিসের কলিগরা আসবে। তুমি এই শাড়িটা পরবে, আর শুনো, সবার সামনে এমনভাবে হাসবে যেন তুমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। যদি কেউ বুঝতে পারে তুমি এখানে কষ্টে আছো, তাহলে তার পরিণাম ভালো হবে না। বিকেল হতে ঘর লোকে লোকারণ্য। আরিয়ান সবার সাথে খুব হাসি মুখে কথা বলছে। সবাই তাকে আইডিয়াল হাজব্যান্ড হিসেবে প্রশংসা করছে। অবন্তী কোনায় একটা সোফায় বসে রোবটের মতো হাসার চেষ্টা করছে। আরিয়ান বারবার তার পাশ দিয়ে যাওয়ার সময় তার কাঁধে হাত রাখছে, যেন সবাইকে বুঝিয়ে দিচ্ছে এই রূপবতী নারীটি শুধুমাত্র তার একার সম্পত্তি। পার্টি চলাকালীন আরিয়ানের একজন কলিগ নিলয় অবন্তীর সাথে কথা বলতে এগিয়ে এলো। নিলয় ছেলেটা বেশ সহজ সরল। সে বলল, ভাবি, আরিয়ান ভাই তো সবসময় আপনার কথা বলে, আপনি নাকি খুব ভালো ছবি আঁকেন, একদিন আমাদের দেখাবেন? অবন্তী কিছু বলতে যাওয়ার আগেই পেছন থেকে আরিয়ানের কণ্ঠ শোনা গেল, ও এখন আর ছবি আঁকে না নিলয়, ওর সব রং আর তুলি আমি ফেলে দিয়েছি। ও এখন শুধু আমার দিকে তাকিয়ে থাকতেই ভালোবাসে, তাই না অবন্তী? আরিয়ানের কথা বলার ভঙ্গিটা ছিল স্বাভাবিক, কিন্তু তার হাতের আঙুলগুলো অবন্তীর বাহুতে এমনভাবে দেবেছিল যে অবন্তী যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। নিলয় অস্বস্তি বোধ করে সেখান থেকে চলে গেল। পার্টি শেষ হওয়ার পর যখন ঘর ফাঁকা হলো, আরিয়ান অবন্তীকে হিড় হিড় করে টেনে দোতলার বারান্দায় নিয়ে গেল। তার চোখ মুখ এখন রাগে ফেটে পড়ছে। নিলয়ের সাথে এত কি কথা? ও কেন তোমার দিকে তাকিয়ে হাসছিল? তুমি কি ওকে হাসার সুযোগ দিয়েছ? আরিয়ান চিৎকার করে উঠল। ও শুধু আমার ছবির কথা জিজ্ঞেস করছিল আরিয়ান, প্লিজ আমাকে এভাবে কষ্ট দিও না, অবন্তী কাঁদতে কাঁদতে বলল। আরিয়ান কোনো কথা না শুনে অবন্তীকে সেই রাতের মতো আবার ঘরে বন্দি করে দিল। তবে এবার সে যাওয়ার আগে একটা অদ্ভুত কাজ করল। সে অবন্তীর সব কটা ছবি আঁকার ডায়েরি মাঝখান থেকে ছিঁড়ে কুচি কুচি করে বারান্দা দিয়ে ফেলে দিল। যেসব জিনিস আমার বাইরে তোমার মনোযোগ কেড়ে নেয়, সেসব এই পৃথিবীতে থাকার কোনো দরকার নেই। শান্ত গলায় কথাটি বলে আরিয়ান ঘর থেকে বেরিয়ে গেল। অবন্তী অন্ধকারের মধ্যে মেঝেতে বসে রইল। তার মনে হল সে কোনো মানুষের সাথে নয়, এক অদৃশ্য দানবের সাথে সংসার করছে। এই অন্ধ প্রেমের কোনো মুক্তি নেই, কোনো শেষ নেই। তার প্রতিটি পদক্ষেপ এখন আরিয়ানের নজরদারিতে। সে বুঝতে পারছে সে শুধু বন্দী নয়, সে এক ভয়ঙ্কর মানসিক বিকৃতির শিকার। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে অবন্তীর মনে একটা জেদ চাপল। তাকে এখান থেকে বের হতে হবে, কিন্তু কিভাবে? আরিয়ানের নজর এড়িয়ে এই নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করা কি আদৌ সম্ভব? সে জানে না তার সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এই বিভীষিকার চেয়ে মৃত্যুও হয়তো অনেক শ্রেয়। পরদিন সকালে অবন্তী যখন ঘুম থেকে উঠল, তখন তার মনে হচ্ছিল শরীরটা সীসার মতো ভারী হয়ে আছে। গত রাতের সেই আর্তনাদ আর ডায়েরি ছিঁড়ে ফেলার দৃশ্যগুলো তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছে। সে বিছানা থেকে নেমে লক্ষ্য করল ঘরের দরজাটা আজ খোলা। আরিয়ান হয়তো অফিসে চলে গেছে। এই সুযোগে সে একটু নিঃশ্বাস নিতে বারান্দায় গিয়ে দাঁড়াল। নিচে বাগানটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু চারপাশটা উঁচু দেওয়াল দিয়ে ঘেরা, যার উপর কাঁটাতারের বেষ্টনী। আরিয়ানের ভাষায় এটা নিরাপত্তা, কিন্তু অবন্তীর কাছে এটা কারাগার। হঠাৎ তার নজর গেল বাগানের গেটের কাছে। আরিয়ানের বিশ্বস্ত বডিগার্ড মজিদ সেখানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ অবন্তী মুক্ত নয়, সে শুধু তার ঘরের বন্দিদশা থেকে পুরো বাড়ির বন্দিদশায় স্থানান্তরিত হয়েছে। অবন্তী ধীর পায়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে আরিয়ানের মা অর্থাৎ অবন্তীর শাশুড়ি সুলতানা বেগম বসে তসবি পড়ছেন। অবন্তী তাকে দেখে কিছুটা সাহস সঞ্চয় করে পাশে গিয়ে বসল। মা, আরিয়ান কি আজ খুব ব্যস্ত? অবন্তী কাঁপা গলায় জিজ্ঞেস করল। সুলতানা বেগম তসবি থামিয়ে অবন্তীর দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত করুণা। তিনি মৃদুস্বরে বললেন, আরিয়ান ওর বাবার মতোই হয়েছে মা, ভালোবাসা প্রকাশ করতে জানে না, শুধু আগলে রাখতে জানে। তুমি একটু মানিয়ে নাও মা। অবন্তী অবাক হয়ে বলল, মানিয়ে নেব?
ও আমাকে ঘরে তালাবদ্ধ করে রাখে, আমার বন্ধুদের সাথে কথা বলতে দেয় না, আমার শখের জিনিসগুলো ধ্বংস করে দেয়। এটাই কি ভালোবাসা? আপনি কেন ওকে শাসন করেন না? সুলতানা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, শাসন করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। ছোটবেলায় যখন ওর বাবা ওর সামনে আমাকে আঘাত করত, তখন ও এভাবেই কোনায় বসে কাঁপত। বড় হয়ে ও নিজেকে শক্তিশালী ভাবছে। ও ভাবছে ও যদি তোমাকে শাসন না করে তবে ও তোমাকে হারিয়ে ফেলবে। ওর এই অসুখটা অনেক গভীরে অবন্তী। অবন্তী বুঝতে পারল এই বাড়িটা আসলে একটা মানসিক রোগের কারখানা। আরিয়ান যেটা করছে সেটা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু অবন্তী তো কোনো অন্যায় করেনি, তবে কেন সে এই বলির পাঠা হবে? ঠিক সেই মুহূর্তে আরিয়ান কল করল। অবন্তীর ফোনের রিংটোন শুনেই তার কলিজা শুকিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে ফোনটা রিসিভ করল। কি করছো জান? কার সাথে কথা বলছো? আরিয়ানের কণ্ঠস্বর ওপাশ থেকে ভেসে এলো, খুব স্বাভাবিক, কিন্তু ভেতরে যেন এক তীক্ষ্ণ গোয়েন্দাগিরি। মায়ের সাথে বসে আছি, ছোট করে উত্তর দিল। ভালো। ড্রয়িং রুমের বাম দিকের সোফায় বসে আছো তো? একটু হাসো তো দেখি, সিসিটিভিতে তোমাকে খুব বিষণ্ণ লাগছে। অবন্তী শিউরে উঠল। ড্রয়িং রুমেও সিসিটিভি? আরিয়ান অফিসে বসেও তার প্রতিটা মুহূর্ত মনিটর করছে। সে দ্রুত কৃত্রিম এক চিলতে হাসি মুখে ফুটিয়ে তুলল। গুড গার্ল, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি সন্ধ্যায় ফিরছি, রেডি থেকো, বলে আরিয়ান ফোনটা কেটে দিল। সারপ্রাইজ শব্দটা শুনলে সাধারণ মেয়েরা খুশি হয়, কিন্তু অবন্তীর মনে এখন ত্রাস সৃষ্টি হয়। আরিয়ানের সারপ্রাইজ মানেই হয় কোনো নতুন নিয়ম, নয় কোনো অদ্ভুত উপহার যা তাকে আরও বেশি শেকলবন্দি করবে। সন্ধ্যায় আরিয়ান ফিরল হাতে একটা বড় খাঁচা নিয়ে। খাঁচার ভেতরে একটা সুন্দর সাদা ময়না পাখি। অবন্তী অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। কেমন লাগলো? আরিয়ান হাসি মুখে জিজ্ঞেস করল। পাখিটা খুব সুন্দর, কিন্তু ওকে খাঁচায় আটকে রেখেছ কেন? ওর তো আকাশে ওড়ার কথা। অবন্তী অজান্তেই নিজের মনের কথা বলে ফেলল। আরিয়ানের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে খাঁচার দরজাটা খুলে পাখিটাকে বের করে আনল। পাখিটা উড়তে চাইল, কিন্তু আরিয়ান তার ডানার একটা অংশ খুব শক্ত করে ধরে রাখল। আকাশে উড়লেও হারিয়ে যাবে অবন্তী, আমি চাই না ও হারিয়ে যাক। ও আমার কাছে থাকবে, আমার কথা শুনবে, ঠিক তোমার মতো। বলতে বলতে আরিয়ান পাখিটার ডানা এমনভাবে চাপ দিল যে পাখিটা যন্ত্রণায় কোকিয়ে উঠল। অবন্তী চিৎকার করে উঠল, আরিয়ান ছাড়ো, ও ব্যথা পাচ্ছে। আরিয়ান নির্লিপ্তভাবে পাখিটাকে আবার খাঁচায় ঢুকিয়ে দিয়ে বলল, ব্যথা পাওয়া ভালো, ব্যথা পেলে আনুগত্য বাড়ে। তুমিও এখন থেকেই পাখিটার দেখাশোনা করবে। ও যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে শাস্তিটা তোমাকেও পেতে হবে। অবন্তী পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল আরিয়ান আসলে তাকে একটা পরোক্ষ হুমকি দিয়ে গেল। পাখিটা আর অবন্তীর মধ্যে এখন আর কোনো তফাৎ নেই। দুজনেই আরিয়ানের তৈরি করা এক একটা সোনালি খাঁচার বাসিন্দা। সেই রাতে যখন অবন্তী ঘুমাতে চেষ্টা করছিল, তখন সে অনুভব করল আরিয়ান তার চুলে বিলি কেটে দিচ্ছে। আরিয়ান ফিসফিস করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি অবন্তী, এত ভালোবাসি যে মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে আমার শরীরের ভেতরে কোথাও লুকিয়ে রাখতে, যাতে কেউ কোনোদিন তোমাকে খুঁজে না পায়। অবন্তী চোখ বন্ধ করে থাকল। সে জানে এই অন্ধ ভালোবাসার হাত থেকে বাঁচতে হলে তাকে এবার একটা বড় ঝুঁকি নিতেই হবে। সে আর এভাবে মরে মরে বাঁচতে চায় না। তার মাথায় একটা পালানোর পরিকল্পনা দানা বাঁধতে শুরু করল। কিন্তু আরিয়ানের মতো একজন মানুষের নজর এড়িয়ে পালানো কি আদৌ সম্ভব? পরের কয়েকদিন অবন্তী নিজেকে খুব শান্ত করে ফেলল। সে বুঝতে পেরেছে আরিয়ানের সাথে বিদ্রোহ করে লাভ নেই, বরং তার বিশ্বাস অর্জন করাই এখন পালানোর একমাত্র পথ। সে এখন আরিয়ানের সব কথা হাসি মুখে মেনে নেয়। আরিয়ান যখন অফিস থেকে ফেরে, অবন্তী নিজেই এগিয়ে গিয়ে তার কোটটা টেনে নেয়, কফি এগিয়ে দেয়। আরিয়ানের চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি খেলে যায়। সে ভাবছে অবন্তী হয়তো শেষ পর্যন্ত তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। তুমি আজ খুব সুন্দর করে হাসছ অবন্তী, এই হাসিটা ধরে রেখো। আমি চাই না তোমার চোখে কোনো বিষণ্ণতা থাকুক। আরিয়ান ডিনারের টেবিলে বসা অবস্থায় বলল। অবন্তী ম্লান হেসে উত্তর দিল, আমি বুঝেছি আরিয়ান, তুমি যা করো সব আমার ভালোর জন্যই করো। আসলে একা থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। যদি কোনোদিন তোমার অফিসে যেতে পারতাম বা বাইরে কোথাও একটু যেতাম, মনটা ভালো লাগতো। আরিয়ান খাওয়া থামিয়ে এক দৃষ্টিতে অবন্তীর দিকে তাকালো। তার চোখে সেই সন্দেহবাতিক চাউনিটা এখনও যায়নি। অফিসে যাবে কেন? সেখানে তো অনেক পুরুষ কলিগ আছে, তারা তোমার দিকে তাকাবে, আমি সেটা সহ্য করতে পারবো না।
অবন্তী খুব ধীরস্থিরভাবে বলল, আমি তো তোমার কেবিনেই বসে থাকব, শুধু একটু বাইরের জগৎটা দেখতে চাই। তোমার অফিস তো আমার কাছে সবচেয়ে নিরাপদ জায়গা, তাই না? আরিয়ান কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আগামী পরশু তোমাকে অফিসে নিয়ে যাব, তবে একটা শর্তে, আমার কেবিন থেকে তুমি এক পাও বাইরে বের হতে পারবে না। অবন্তী মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটাই তার সুযোগ। এই বিশাল বাড়ির চেয়ে অফিস থেকে পালানো হয়তো কিছুটা সহজ হবে। পরদিন দুপুরে যখন আরিয়ান অফিসে ছিল, অবন্তী খুব সাবধানে ড্রয়িং রুমে গেল। সে দেখেছে আরিয়ানের মা মাঝে মাঝে একটা ছোট পুরনো ডায়েরিতে ফোন নাম্বার লিখে রাখেন। অবন্তী লক্ষ্য করেছিল সেখানে আরিয়ানের ছোটবেলার এক বন্ধুর নাম্বার আছে, যে এখন পুলিশে কাজ করে, ইমতিয়াজ। অবন্তী খুব দ্রুত মজিদ বডিগার্ডের নজর এড়িয়ে ডায়েরি থেকে নাম্বারটা মুখস্থ করে নিল। সে জানত নিজের ফোনে কল করা মানেই ধরা পড়া, তাই সে রান্নাঘরের কাজের মেয়ে মিনার ফোনটা আধ ঘন্টার জন্য চেয়ে নিল মায়ের সাথে কথা বলবো বলে। কাঁপা কাঁপা হাতে ইমতিয়াজকে কল করল অবন্তী। হ্যালো ইমতিয়াজ ভাই, আমি অবন্তী বলছি, আরিয়ানের স্ত্রী। ওপাশ থেকে ইমতিয়াজ অবাক হয়ে বলল, ভাবি, আপনি এই নাম্বারে? আরিয়ানের কি খবর? ও তো আমাদের সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অবন্তী খুব সংক্ষেপে নিজের উপর হওয়া মানসিক নির্যাতনের কথা বলল। ইমতিয়াজ স্তব্ধ হয়ে শুনল। আমি জানতাম ওর মেজাজ একটু উগ্র, কিন্তু ও এতটা নিচে নামবে ভাবিনি। ভাবি, আপনি চিন্তা করবেন না, আরিয়ান প্রভাবশালী হতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। আপনি পরশু অফিসে আসার সময় সুযোগ বুঝে আমাকে একটা মেসেজ দেবেন, আমি ব্যাকআপ নিয়ে থাকব। কথোপকথন শেষ করে অবন্তী দ্রুত কল লিস্ট ডিলিট করে মিনার ফোনটা ফিরিয়ে দিল। তার বুক ধরফর করছে। যদি আরিয়ান কোনোভাবে এটা টের পায়, তবে আজই হবে অবন্তীর জীবনের শেষ দিন। পরশুদিন এলো। আরিয়ান অবন্তীকে নিয়ে তার সুসজ্জিত অফিসে পৌঁছল। অফিসে সবাই অবন্তীকে দেখে অবাক হলো, কারণ আরিয়ান এর আগে কখনো তাকে নিয়ে আসেনি। আরিয়ানের কেবিনটা কাঁচের দেওয়াল দিয়ে ঘেরা, যেখান থেকে পুরো অফিস দেখা যায়। আরিয়ান মিটিংয়ে যাওয়ার সময় কেবিনের দরজা বাইরে থেকে ইলেকট্রনিক লক করে দিয়ে গেল। অবন্তী অস্থির হয়ে পায়চারা করছে। সে দেখল আরিয়ানের ল্যাপটপটা টেবিলের ওপর খোলা। সে দ্রুত সেখানে গিয়ে কিছু ক্লু খোঁজার চেষ্টা করল। হঠাৎ একটা ফোল্ডারে তার নজর পড়ল, অবন্তী। ফোল্ডারটা খুলতেই অবন্তীর রক্ত হিম হয়ে গেল। সেখানে অবন্তীর গত 1 বছরের প্রতিটা দিনের ছবি, সে কার সাথে কথা বলছে, কখন ঘুমোচ্ছে, এমনকি তার বাথরুমের দরজার সামনের সিসিটিভি ফুটেজ পর্যন্ত সেভ করা আছে। আরিয়ান শুধু তাকে ভালোবাসে না, সেটাকে নিয়ে একটা বিভৎস নেশায় মেতে আছে। হঠাৎ আরিয়ানের ল্যাপটপের ওয়েবক্যামের লাল আলোটা জ্বলে উঠল। অবন্তী বুঝল আরিয়ান মিটিংয়ে বসেও তাকে দেখছে। সে দ্রুত ল্যাপটপ থেকে সরে এলো এবং স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। ঠিক তখনই তার ফোনের ভাইব্রেশন হলো। ইমতিয়াজের মেসেজ, আমি নিচে আছি, আরিয়ান মিটিংয়ে ব্যস্ত, তুমি কি বের হতে পারবে? অবন্তী কেবিনের দরজার দিকে তাকালো। সেটা বাইরে থেকে লক করা। সে জানালার দিকে তাকালো। ৩৫ তলা ওপর থেকে পালানোর কোনো পথ নেই। হঠাৎ তার মনে পড়ল আরিয়ান যখন কফি খাচ্ছিল তার পকেটে একটা ছোট্ট রিমোট ছিল, হয়তো ওটাই এই দরজার কন্ট্রোল। আরিয়ান ঠিক 5 মিনিট পর কেবিনে ঢুকল। তার মুখে এক বিজয়ী হাসি। কি দেখছিলে ল্যাপটপে? আমার ওপর গোয়েন্দাগিরি করছিলে? অবন্তী ঘামতে শুরু করল। সে আমতা আমতা করে বলল, না, মানে এমনি। আরিয়ান অবন্তীর খুব কাছে এগিয়ে এলো। সে অবন্তীর ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মিথ্যে বলবে না অবন্তী, আমি তোমার চোখের মনি দেখলেই বুঝতে পারি তুমি কি ভাবছ। তুমি কি ভাবছ ইমতিয়াজ তোমাকে বাঁচাবে? নিচে ওর গাড়ির চাকা তো অনেক আগেই পাংচার করে দেওয়া হয়েছে। অবন্তীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। আরিয়ান সব জানে, তার মানে ইমতিয়াজকে ফোন করাটাও আরিয়ান দেখে ফেলেছে। আরিয়ান অবন্তীর চুল মুঠো করে ধরল। তার চোখ এখন আগুনের মতো জ্বলছে। বলেছিলাম না আমার অবাধ্য হলে শাস্তি পেতে হবে? আজ রাতে তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আকাশও তোমার কান্না শুনতে পাবে না। আরিয়ান অবন্তীকে টেনে হিচড়ে অফিস থেকে বের করে নিয়ে গেল। লিফটে নামার সময় অবন্তী দেখল ইমতিয়াজকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। হয়তো কোনো মিথ্যা মামলায় আরিয়ান তাকে ফাঁসিয়ে দিয়েছে। অবন্তী বুঝল সে শুধু এক সাইকোর কবলে পড়েনি, সে এমন এক জালে আটকা পড়েছে যেখান থেকে বেরোবার প্রতিটি রাস্তা আরিয়ান আগে থেকেই বন্ধ করে রেখেছে। গাড়ি ছুটছে শহরের কোলাহল ছেড়ে এক নির্জন পাহাড়ি রাস্তার দিকে। অবন্তী জানে না আজ তার ভাগ্যে কি আছে। শহর ছাড়িয়ে গাড়িটা এখন নির্জন পাহাড়ি আঁকাবাঁকা পথে এগোচ্ছে। দুপাশে ঘন জঙ্গল, মাঝে মধ্যে একটা ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। গাড়ির ভেতরে এসি চলছে, কিন্তু অবন্তীর সারা শরীর ঘামছে। আরিয়ান স্টিয়ারিং ধরে খুব শান্তভাবে গাড়ি চালাচ্ছে, ঠোঁটের কোণে সেই চেনা বাঁকা হাসি। আরিয়ান,
আমরা কোথায় যাচ্ছি? আমাকে ফিরিয়ে নিয়ে চলো। অবন্তী করুণ স্বরে আকুতি করল। আরিয়ান কোনো উত্তর দিল না। সে গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা সিডি বের করে প্লে করল। গাড়িতে বেজে উঠল এক করুণ ধ্রুপদী সুর। আরিয়ান গুনগুন করে গান গেয়ে উঠল, যেখানে কেউ নেই, যেখানে শুধু আমি আর তুমি, সেখানে আমাদের এক আলাদা পৃথিবী হবে অবন্তী। কেউ সেখানে আমাদের বিরক্ত করতে পারবে না। প্রায় 1 ঘণ্টা পর গাড়িটা পাহাড়ের চূড়ায় একটা ছোট কাঠের বাংলোর সামনে থামল। বাংলোটা দেখতে খুব সুন্দর হলেও এর নির্জনতা অবন্তীর মনে ভীতি ছড়িয়ে দিচ্ছে। আরিয়ান অবন্তীর হাত ধরে তাকে গাড়ি থেকে নামালো। অবন্তী দেখল বাংলোর চারপাশে কোনো জনবসতি নেই। ভেতরে ঢুকতেই অবন্তী অবাক হয়ে দেখল ঘরটা একদম অবন্তীর পছন্দ মতো সাজানো। দেয়ালে তার প্রিয় সব চিত্রকর্মের প্রতিলিপি, টেবিলে তার প্রিয় রজনীগন্ধার তোড়া। আরিয়ান তাকে জড়িয়ে ধরে ফিসফিস করল, কেমন লাগলো তোমার নতুন ঘর? এখন থেকে আমরা এখানেই থাকব। ওই শহরের ঘিঞ্জি পরিবেশ, তোমার ওই তথাকথিত বন্ধু ইমতিয়াজ কিংবা সায়েম, কেউ এখানে আসতে পারবে না। তুমি শুধু আমার অবন্তী, শুধুই আমার। অবন্তী ধাক্কা দিয়ে আরিয়ানকে সরিয়ে দিল। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সে চিৎকার করে বলল, তুমি একটা পাগল আরিয়ান, এটা ভালোবাসা নয়, এটা অসুখ। তুমি আমাকে এখানে বন্দি করে রাখতে পারো, কিন্তু আমার মন কোনো দিনও পাবে না। আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা শব্দটা শোনার সাথে সাথে আরিয়ানের চেহারা পাল্টে গেল। তার চোখের মনি স্থির হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। সে দ্রুত পায়ে এগিয়ে এসে অবন্তীর গলা চেপে ধরল, তবে মারার জন্য নয়, যেন সে অবন্তীকে নিজের নিঃশ্বাসের সাথে মিশিয়ে ফেলতে চায়। ঘৃণা করো, করো। ঘৃণা আর ভালোবাসার মধ্যে পার্থক্য খুব কম অবন্তী। তুমি আমাকে যত বেশি ঘৃণা করবে, আমি তোমাকে তত বেশি আমার করে রাখব। তুমি পালাতে চাও না? এই নাও চাবি। আরিয়ান পকেট থেকে বাংলোর প্রধান ফটকের চাবিটা মেঝেতে ছুঁড়ে মারল। অবন্তী অবাক হয়ে চাবির দিকে তাকালো। আরিয়ান বলল, যাও, পালাও। বাইরে এখন গভীর রাত, চারপাশে ক্ষুধার্ত বুনো জানোয়ার, আর আমি তো তোমার পিছু পিছু আসবই। দেখি তুমি কত দূর যেতে পারো। অবন্তী দ্বিধায় পড়ে গেল। সে কি সত্যি পালাবে? কিন্তু এই জঙ্গলে সে পথ চিনবে কিভাবে? আরিয়ান তাকে নিয়ে এক নিষ্ঠুর শিকারি শিকারি খেলা খেলছে। আরিয়ান সোফায় বসে একটা সিগারেট ধরালো এবং খুব শান্ত গলায় বলল, আমি তোমাকে 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিটে তুমি যতটা দূরে পারো চলে যাও। যদি 10 মিনিট পর আমি তোমাকে ধরে ফেলি, তবে কিন্তু শাস্তিটা হবে খুব ভয়াবহ। অবন্তী আর 1 মুহূর্ত দেরি করল না। সে মেঝে থেকে চাবিটা তুলে নিয়ে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ঠান্ডা বাতাস তার গায়ে বিঁধছে। সে বনের সরু পথ ধরে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করল। কাটা ঝোপে তার শাড়ি ছিঁড়ে যাচ্ছে, পায়ে পাথর বিঁধছে, কিন্তু সে থামল না। তাকে বাঁচতেই হবে। মিনিট 10 দৌড়ানোর পর অবন্তী ক্লান্ত হয়ে একটা বড় গাছের আড়ালে বসে পড়ল। তার বুক ধরফর করছে, চারপাশটা একদম নিঝুম। হঠাৎ সে শুনতে পেল পেছনে শুকনো পাতার মর্মর শব্দ। 1, 2, 3, 4। আরিয়ানের কণ্ঠস্বর। সে খুব ধীরে ধীরে গুনছে আর অবন্তীর দিকে এগিয়ে আসছে। অবন্তী ভয়ে নিজের মুখ চেপে ধরল, যাতে নিঃশ্বাসের শব্দও শোনা না যায়। আরিয়ান হাসতে হাসতে বলল, লুকোচুরি খেলছ আমার সাথে? তুমি জানো না অবন্তী, আমার শরীরের সুগাস আমি মাইল দূর থেকেও চিনতে পারি। আরিয়ানের পায়ের শব্দ ক্রমশ কাছে আসছে। অবন্তী দেখল আরিয়ানের হাতে একটা টর্চ লাইট, যার আলো এদিক ওদিক ঘুরছে। হঠাৎ আলোর ঝলকানিটা অবন্তীর ওপর পড়ল। পেয়েছি, আরিয়ান একটা তৃপ্তির হাসি দিয়ে বলল। অবন্তী উঠে আবার দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু আরিয়ান তার চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দিল। অবন্তী যন্ত্রণায় চিৎকার করে উঠল। আরিয়ান তার ওপর ঝুঁকে পড়ে বলল, খেলা শেষ অবন্তী, তুমি পালাতে চেয়ে আমার বিশ্বাস ভেঙেছ, এখন তোমাকে এর মাসুল দিতে হবে। আরিয়ান তার পকেট থেকে একটা সিরিঞ্জ বের করল। অবন্তী আতঙ্কিত হয়ে হাত পা ছুটতে লাগল, কিন্তু আরিয়ানের শক্তির সামনে সে বড় অসহায়। আরিয়ান সিরিঞ্জটা অবন্তীর ঘাড়ে বিঁধে দিল। মুহূর্তের মধ্যে অবন্তীর চারপাশটা ধোঁয়াটে হতে লাগল। তার শরীর অবশ হয়ে যাচ্ছে, চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে। শেষবার চোখ বোজার আগে সে দেখল আরিয়ান তাকে কোলে তুলে নিচ্ছে এবং তার কপালে আলতো করে চুমু খেয়ে বলছে, এখন থেকে তুমি চিরকাল ঘুমিয়ে থাকবে আমার বাহুবন্দী হয়ে। কোনো ভয় নেই, কোনো চক্রান্ত নেই, শুধু তুমি আর আমি। অবন্তী এক অতল গহ্বরে তলিয়ে গেল। আরিয়ানের এই অন্ধ প্রেম কি তবে তাকে শেষ পর্যন্ত এক জীবন্ত লাশে পরিণত করবে? চোখ যখন খুলল, অবন্তীর মনে হলো তার মাথার ওপর বিশাল কোনো পাথর চেপে বসে আছে।
চোখের সামনে সব কিছু ঝাপসা, যেন এক ঘন কুয়াশার চাদর তাতে ঘিরে রেখেছে। সে হাত নাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। তার সারা শরীর একদম শিথিল, যেন মস্তিষ্কের সাথে শরীরের সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সে শুয়ে আছে একটা বিশাল বড় বিছানায়, চারপাশের দেওয়ালগুলো ধবধবে সাদা। ঘরটা একদম নিস্তব্ধ, শুধু একটা যন্ত্রের বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। অবন্তী বুঝতে পারল না সে কোথায় আছে। এটা কি কোনো হাসপাতাল, নাকি আরিয়ানের কোনো নতুন আস্তানা? জেগে উঠেছ জান? চেনা সেই কণ্ঠস্বর। আরিয়ান তার শিররে বসে আছে। তার পরনে একটা সাদা শার্ট, হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো। তাকে দেখে মনে হচ্ছে সে খুব শান্ত, কিন্তু তার চোখের সেই অস্বাভাবিক উজ্জ্বলতা এখনও কমেনি। অবন্তী কিছু বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তার জিভ জড়িয়ে যাচ্ছে। আরিয়ান একটা জলের গ্লাস নিয়ে তার ঠোঁটের কাছে ধরল। বেশি কথা বলার চেষ্টা করো না, ওই ইঞ্জেকশনটার রিয়াকশন কাটতে একটু সময় লাগবে। ওটা তোমাকে শান্ত রাখার জন্য দিয়েছিলাম। তুমি বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিলে অবন্তী। আমি চাই না তুমি আবার দৌড়াদৌড়ি করো বা নিজেকে আঘাত করো। আরিয়ান অবন্তীর কপালে হাত রাখল। অবন্তী ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল। আরিয়ান মৃদু হাসল। তুমি আমাকে ঘৃণা করছো, তাই না? করো, কিন্তু জানো তো, এই পৃথিবীতে আমি ছাড়া তোমার আর কেউ নেই। তোমার বাবা মা, তারা তো জানে তুমি আমার সাথে সুইজারল্যান্ডে হানিমুনে গেছো। আমি তাদের নিয়মিত তোমার হয়ে মেসেজ পাঠিয়ে দিচ্ছি। অবন্তীর চোখে জল টলমল করে উঠল। আরিয়ান এত বড় প্রতারক! সে বাইরের জগতের কাছে নিজেকে একজন আদর্শ স্বামী হিসেবে প্রমাণ করে রেখেছে, আর ভেতরে সে এক নরপিশাচ। আরিয়ান একটা ল্যাপটপ নিয়ে অবন্তীর সামনে এলো। স্ক্রিনে দেখা যাচ্ছে অবন্তীর মা বাবার হাসি মুখ। তার একটা মেসেজ পাঠিয়েছে, মা, তোরা ভালো থাকিস। আরিয়ান তোকে খুব সুখে রেখেছে জেনে শান্তি পেলাম। অবন্তীর মনে হলো তার কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে। সে চিৎকার করে বলতে চাইল, মা, আমি ভালো নেই, আমি এক নরকে বন্দী। কিন্তু তার শরীর তাকে সায় দিল না। সে শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে লাগল। আরিয়ান রুমাল দিয়ে অবন্তীর চোখ মুছিয়ে দিল। কাঁদলে তোমাকে একদম ভালো লাগে না। দেখো, আজ আমি নিজের হাতে তোমার জন্য স্যুপ বানিয়েছি। তুমি যদি সুস্থ না হও, তবে আমাদের এই সুন্দর সময়টা উপভোগ করব কিভাবে? আরিয়ান চামচ দিয়ে অবন্তীকে স্যুপ খাওয়াতে শুরু করল। অবন্তী খেতে চায় না, কিন্তু আরিয়ান তার মুখ জোর করে ফাঁকা করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। তার ভালোবাসার প্রতিটি ধরনই এমন জবরদস্তি আর শাসনে ঘেরা। বিকেলে আরিয়ান তাকে হুইলচেয়ারে করে বাংলোর বারান্দায় নিয়ে এলো। পাহাড়ের ওপর থেকে সূর্যাস্ত দেখা যাচ্ছে। দৃশ্যটা মনোরম হতে পারত যদি আরিয়ানের হাতটা অবন্তীর কাঁধে লোহার শিকলের মতো চেপে বসে না থাকত। জানো অবন্তী, ছোটবেলায় আমার যখন খুব মন খারাপ হতো, তখন আমি একটা মাটির পুতুল বানিয়ে সেটাকে মাটির নিচে পুঁতে রাখতাম। আমার মনে হতো ওটা মাটির নিচে নিরাপদ থাকবে, কেউ ওটা কেড়ে নিতে পারবে না। আজ তোমাকে পাওয়ার পর আমার ঠিক সেই অনুভূতি হচ্ছে। তুমি আমার সেই দামি পুতুল, যাকে আমি সারা পৃথিবী থেকে লুকিয়ে রেখেছি। অবন্তী বুঝতে পারল আরিয়ানের সমস্যা শুধু রাগ নয়, এটা এক গভীর মানসিক ট্রমা। সে কোনো মানুষকে মানুষ হিসেবে নয়, বস্তু হিসেবে দেখতে অভ্যস্ত। হঠাৎ আরিয়ানের ফোনে একটা কল এলো। সে কিছুটা দূরে গিয়ে কথা বলতে লাগল। অবন্তী তার শরীরের সবটুকু শক্তি এক করে হুইলচেয়ারের হাতলটা ধরল। সে দেখল বারান্দার রেলিংয়ের এক জায়গায় একটা ধারালো কাঁচের টুকরো পড়ে আছে। হয়তো আরিয়ানই কোনো গ্লাস ভেঙেছিল। অবন্তী খুব কষ্টে হাত বাড়িয়ে কাঁচের টুকরোটা তুলে নিল এবং নিজের শাড়ির ভাঁজে লুকিয়ে ফেলল। এটা তার পালানোর অস্ত্র নয়, এটা তার শেষ ভরসা। আরিয়ান যদি তাকে মুক্তি না দেয়, তবে সে নিজেকে এই বন্দি দশা থেকে চিরতরে মুক্তি দেবে। আরিয়ান ফিরে এলো। তার মুখটা কিছুটা চিন্তিত। অফিসে একটু সমস্যা হয়েছে, আমাকে কয়েক ঘন্টার জন্য বের হতে হবে। তুমি সাবধানে থেকো। আমি দরজা জানলা সব লক করে দিয়ে যাচ্ছি। মজিদ বাইরে পাহারায় থাকবে। আরিয়ান চলে যাওয়ার আগে অবন্তীর কপালে একটা দীর্ঘ চুমু খেল। অবন্তী এবার আর কাঁপল না, শুধু মনে মনে বলল, আরিয়ান, এটাই আমাদের শেষ দেখা হতে পারে। রাত বাড়ার সাথে সাথে অবন্তীর শরীরের অবশ ভাবটা কমতে শুরু করল। সে বিছানা থেকে নেমে দাঁড়ানোর চেষ্টা করল। টলটলে করে সে জানলার কাছে গেল। জানলার কাঁচ মজবুত, কিন্তু সে জানে তার হাতে ওই কাঁচের টুকরোটা দিয়ে সে কি করতে পারে। সে কি নিজের জীবন শেষ করে দেবে, নাকি এই সাইকো স্বামীর বিরুদ্ধে শেষ লড়াইটা লড়বে? অবন্তী মনে এক অদ্ভুত জিদ চেপে বসল। সে মরবে না, সে আরিয়ানকে হারিয়ে এই নরক থেকে বের হবে। কিন্তু দরজার ওপাশে মজিদ দাঁড়িয়ে আছে, তাকে পার হওয়া প্রায় অসম্ভব। অবন্তী ঘরের এক কোণায় একটা ফায়ার এক্সটিংগুইশার দেখতে পেল। তার মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি খেলে গেল। রাত গভীর হচ্ছে। পাহাড়ের বুকে বাংলোটা এখন এক নিস্তব্ধ কফিনের মতো লাগছে। আরিয়ান চলে যাওয়ার পর অবন্তী বুঝতে পারল তার শরীরের অবশ ভাবটা পুরোপুরি কেটে গেছে।
এখন তার ধমনীতে ভয়ের চেয়েও বেশি কাজ করছে প্রতিশোধের নেশা। সে জানে আরিয়ান ফিরলে তাকে আবার সেই নেশাজাতীয় ইঞ্জেকশন দিয়ে জীবন্ত পুতুল বানিয়ে রাখবে। তার হাতে সময় খুব কম। অবন্তী দেওয়াল ধরে ধীর পায়ে এগিয়ে গেল কোনায় রাখা ফায়ার এক্সটিংগুইশারটার দিকে। ওটা বেশ ভারী, কিন্তু বাঁচার তাগিদে তার শরীরে এখন দানবীয় শক্তি ভর করেছে। সে যন্ত্রটা হাতে নিল। এরপর সে বিছানার চাদর আর জানালার ভারী পর্দাগুলো টেনে ছিঁড়ে ফেলল। ঘরের মাঝখানে কাপড়গুলো জড়ো করে সে ড্রেসিং টেবিলের উপর রাখা আরিয়ানের দামি পারফিউমের বোতলগুলো তার উপর ঢেলে দিল। পারফিউমে অ্যালকোহল থাকে, যা আগুন জ্বালাতে সাহায্য করবে। অবন্তী জানত আরিয়ান চেইন স্মোকার, তাই রুমের ড্রয়ারে অবশ্যই লাইটার থাকবে। কয়েক মিনিট খোঁজাখুঁজির পর সে একটা রূপালি লাইটার পেয়ে গেল। লাইটারটা জ্বালাতেই ছোট একটা শিখা কেঁপে উঠল। অবন্তী এক মুহূর্ত থমকে দাঁড়াল। সে কি নিজের আশ্রয়টাই পুড়িয়ে দিচ্ছে? পরক্ষণেই আরিয়ানের সেই হিংস্র হুঁকটা মনে পড়ল। সে কাপড়ের স্তূপে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে আগুন লকলকিয়ে দাউ দাউ করে জ্বলে উঠল। ঘরের ভেতর কালো ধোঁয়ায় ভরে যেতে লাগল। অবন্তী দরজার আড়ালে ফায়ার এক্সটিংগুইশারটা উঁচিয়ে দাঁড়িয়ে রইল। তার পরিকল্পনা খুব সাধারণ, কিন্তু ঝুঁকিপূর্ণ। আগুনের ধোঁয়া দেখে পাহারাদার মজিদ অবশ্যই দরজা খুলবে, আর সেই সুযোগটাই সে নেবে। কিছুক্ষণ পর বাইরে থেকে হট্টগোল শোনা গেল। মজিদ চিৎকার করছে, আগুন আগুন, ভাবি আপনি ভেতরে আছেন? চাবির গোছায় ঝনঝন শব্দ হল। ইলেকট্রনিক লকের বিপ শব্দ হতেই দরজাটা খুলে গেল। মজিদ ভেতরে ঢোকার সাথে সাথে ঘন ধোঁয়ায় তার চোখ মুখ জ্বলে উঠল। সে কাশতে কাশতে ভেতরে পা দিতেই অবন্তী তার সর্বশক্তি দিয়ে ফায়ার এক্সটিংগুইশারটা মজিদের মাথায় আঘাত করল। মজিদ অপ্রস্তুত ছিল। সে টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। অবন্তী দ্বিতীয়বার আঘাত করার সুযোগ দিল না। সে পাগলের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখল আরিয়ানের মা সুলতানা বেগম নিজের ঘর থেকে বেরিয়ে আসছেন। অবন্তী, এ কি করছো তুমি? পালাচ্ছ কেন? তিনি আর্তনাদ করে উঠলেন। অবন্তী এক পলক তার দিকে তাকাল। তার চোখে জল থাকলেও কণ্ঠ ছিল ইস্পাত কঠিন। মা, আপনার ছেলেকে আমি ক্ষমা করেছি, কিন্তু ওর এই কারাগারকে আমি কোনোদিন ক্ষমা করব না। আপনি পারলে ওকে সুস্থ করবেন, নয়তো ও একদিন নিজেই নিজেকে ধ্বংস করবে। অবন্তী বাংলোর মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরের ঠান্ডা বাতাস তার ফুসফুসে প্রাণ ফিরিয়ে আনল। সে পাহাড়ের নিচের দিকে দৌড়াতে শুরু করল। কিন্তু মূল রাস্তা দিয়ে গেলে আরিয়ানের সাথে দেখা হয়ে যাওয়ার ভয় আছে, তাই সে বনের ভেতর দিয়ে ঢালু পথ ধরে নামতে লাগল। পিছলে পড়ে তার হাত পা ছিলে যাচ্ছে, কিন্তু সে থামছে না। হঠাৎ পাহাড়ের নিচের রাস্তার উপর গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। আরিয়ান ফিরছে। অবন্তী একটা ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। সে দেখল আরিয়ানের গাড়িটা ঝড়ের গতিতে বাংলোর দিকে উঠে যাচ্ছে। আরিয়ান বাংলোর কাছে পৌঁছেই দেখল তার স্বপ্নের স্বর্গ আগুনে পড়ছে। সে পাগলের মতো গাড়ি থেকে নেমে চিৎকার করে উঠল, অবন্তী, আমার অবন্তী কোথায়? পাহাড়ের নিচে দাঁড়িয়ে অবন্তী সেই চিৎকার শুনতে পেল। সেই চিৎকারে ভালোবাসার চেয়েও বেশি ছিল হারানোর হাহাকার। অবন্তী আর পেছনে তাকাল না। সে অন্ধকারের বুক চিরে সামনের দিকে এগোতে লাগল। প্রায় 2 ঘন্টা হাঁটার পর সে একটা হাইওয়ের দেখা পেল। দূরে একটা ট্রাক আসছে দেখে অবন্তী হাত তুলল। ট্রাক ড্রাইভার দয়া করে গাড়ি থামাল। অবন্তী মিথ্যে করে বলল যে তাদের গাড়ি পাহাড়ে দুর্ঘটনার কবলে পড়েছে, আর সে সাহায্য খুঁজতে এসেছে। ড্রাইভার তাকে কাছের থানায় নিয়ে যেতে রাজি হল। থানায় পৌঁছে অবন্তী যখন ডিউটি অফিসারের সামনে দাঁড়াল, তখন সে এক বিধ্বস্ত নারী, কিন্তু তার চোখে এখন জয়ের আভাস। সে জানে আরিয়ানকে আইনের হাত থেকে বাঁচানো এখন আর কারোর পক্ষে সম্ভব নয়। সে সব প্রমাণ পুলিশের কাছে জমা দিতে শুরু করল। ইমতিয়াজের নাম্বার, আরিয়ানের অফিসের ল্যাপটপের পাসওয়ার্ড, আর সেই নির্জন বাংলোর ঠিকানা। কিন্তু অবন্তী জানত না আরিয়ান এত সহজে হার মানার পাত্র নয়। যখন পুলিশ আরিয়ানকে ধরতে বাংলোতে পৌঁছালো, তারা সেখানে কাউকে দেখতে পেল না। পুরো বাংলো ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু আরিয়ান আর তার মা নিরুদ্দেশ। অবন্তী যখন থানায় বসে কফি খাচ্ছিল, তখন তার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো। আগুন দিয়ে শরীর পোড়ানো যায় অবন্তী,
আত্মা নয়। তুমি যেখানেই যাও আমি তোমার ছায়া হয়ে থাকব। খুব শীঘ্রই দেখা হচ্ছে। অবন্তীর হাত থেকে কফির কাপটা পড়ে গেল। লড়াইটা কি তবে এখনও শেষ হয়নি? আরিয়ান কি তবে তার চেয়েও বেশি শক্তিশালী? মেসেজটা দেখার পর অবন্তীর মনে হলো তার রক্ত হিম হয়ে জমে গেছে। থানা চত্বরের আলো ঝলমলে পরিবেশে বসেও সে এক তীব্র শীতলতা অনুভব করতে লাগল। আরিয়ান মরেনি, এমনকি সে পালিয়ে যাওয়ার সময়ও অবন্তীকে নজরে রেখেছে। পুলিশ অফিসাররা যখন তাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, অবন্তী তখন মনে মনে জানত আরিয়ানকে ধরা অত সহজ নয়। সে কোনো সাধারণ অপরাধী নয়, সে একজন ম্যানিয়াক। পুলিশ অবন্তীকে একটি সেফ হাউসে সরিয়ে নিল। বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক গোপন ফ্ল্যাট। দরজায় ২৪ ঘণ্টা সশস্ত্র পুলিশ পাহারা। অবন্তী ভাবল এবার হয়তো সে শান্তিতে একটু ঘুমোতে পারবে, কিন্তু শান্তি তার কপালে নেই। পরদিন সকালে অবন্তী যখন ডাইনিং টেবিলে নাস্তা করতে বসল, সে লক্ষ্য করল তার প্লেটের পাশে একটা ছোট নীল রঙের গিফট বক্স রাখা। তার বুক ধক করে উঠল। সেফ হাউসের ভেতরে এই বক্স এলো কোত্থেকে? পাহারা ডিউটিতে থাকা কনস্টেবলকে জিজ্ঞেস করতেই সে অবাক হয়ে বলল, ম্যাডাম, আমরা তো কাউকে ঢুকতে দেখিনি, খাবার তো আমরাই নিয়ে এসেছি। কাপা কাপা হাতে অবন্তী বক্সটা খুলল। ভেতরে একটা ছোট ব্লুটুথ স্পিকার আর একটা চিরকুটে লেখা, নীল শাড়িটায় তোমাকে দেবীর মতো লাগে অবন্তী, পালানোর সময় ওটা ছেড়ে ফেলেছ বলে আমার খুব কষ্ট হয়েছে। অবন্তী ভয়ে স্পিকারটা টেবিল থেকে ফেলে দিতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে স্পিকারটা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল। আরিয়ানের সেই মখমলের মতো মসৃণ কিন্তু ভয়ঙ্কর কণ্ঠস্বর ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না জান। ওরা ভাবছে ওরা তোমাকে লুকিয়ে রেখেছে, কিন্তু ওরা জানে না তুমি যেখানেই থাকো আমি সেখানেই আছি। তুমি কি ভেবেছ ইমতিয়াজকে পুলিশ ছেড়ে দেবে? ওকে তো আমি খুনের মামলায় ফাঁসিয়ে দিয়েছি। এখন তুমি যদি নিজে থেকে আমার কাছে ফিরে না আসো, তবে একে একে তোমার কাছের মানুষগুলো হারিয়ে যাবে। অবন্তী কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। সে পাগলের মতো পুলিশ অফিসারকে ডাকল। তারা তন্ন তন্ন করে ঘর খুঁজে দেখল, কিন্তু আরিয়ানের কোনো হদিস পাওয়া গেল না। তবে পাওয়া গেল এক ভয়ঙ্কর তথ্য। সেফ হাউসের রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে কেউ একজন ভেতরে ঢুকেছিল। আরিয়ান এক সময়কার জাতীয় পর্যায়ের জিমন্যাস্ট ছিল, এটা অবন্তী জানত। তার শরীরের নমনীয়তা আর বুদ্ধি তাকে ধরাছোঁয়ার বাইরে রাখছে। সেদিন বিকেলে অবন্তীর কাছে তার মায়ের ফোন এলো। মা ওপাশ থেকে হাউমাউ করে কাঁদছেন। মা, অবন্তী, আরিয়ান নাকি খুব অসুস্থ, ও তো হাসপাতালে ভর্তি। ওর মা ফোন করে বলল আরিয়ান নাকি ওর শেষ সময় তোকে একবার দেখতে চায়। ও না খেয়ে খেয়ে মরে যাচ্ছে মা, তুই একবার আয় না। অবন্তী বুঝতে পারল এটা আরিয়ানের নতুন কোনো চাল। সে তার মাকে সত্যটা বলতে চাইল, কিন্তু বলতে পারল না। আরিয়ান হয়তো তার মায়ের ফোনের ওপাশেও আড়ি পেতে আছে। অবন্তী শান্ত গলায় বলল, মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। পুলিশ ইন্সপেক্টর জামান সাহেব অবন্তীকে বললেন, এটা নির্ঘাত একটা ফাঁদ, আপনি একদম যাবেন না। আমরা ওই হাসপাতালের লোকেশন ট্র্যাক করছি। কিন্তু অবন্তী জানত আরিয়ান তাকে না পাওয়া পর্যন্ত থামবে না। সে পুলিশের নজর এড়িয়ে পালানোর সিদ্ধান্ত নিল। তবে এবার পালানো আরিয়ানের কাছ থেকে নয়, বরং আরিয়ানের দিকেই। সে বুঝতে পেরেছে এই লুকোচুরি খেলায় সে জিততে পারবে না। তাকে আরিয়ানের সামনাসামনি দাঁড়াতে হবে। রাতের অন্ধকারে অবন্তী সেফ হাউসের পেছনের জানালা দিয়ে অত্যন্ত কৌশলে বেরিয়ে এলো। সে জানে আরিয়ান তাকে অনুসরণ করছে। সে নির্জন এক পার্কের দিকে হেঁটে গেল, যেখানে সিসিটিভি ক্যামেরা নেই। অন্ধকার এক বেঞ্চে গিয়ে সে একা বসল। বেরিয়ে এসো আরিয়ান, আমি জানি তুমি এখানেই আছো। অবন্তী শূন্য অন্ধকারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ছোপের আড়াল থেকে একটা দীর্ঘ ছায়া বেরিয়ে এলো। আরিয়ানের পরনে কালো হুডি, মুখটা কিছুটা ভেঙে গেছে, চোখগুলো আরও বেশি কোট্রাকট। সে ধীর পায়ে অবন্তীর সামনে এসে দাঁড়ালো। তার হাতে কোনো অস্ত্র নেই, শুধু এক গুচ্ছ লাল গোলাপ। আমি জানতাম তুমি আসবে। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না অবন্তী। আমাদের আত্মা যে একে অপরের সাথে মিশে আছে। আরিয়ান খুব মায়াবী স্বরে বলল। অবন্তী উঠে দাঁড়ালো। তার চোখে এখন ভয় নেই, আছে এক অসীম ঘৃণা। সে বলল, আরিয়ান, তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু নিজেকে ভালোবাসো। তোমার এই তথাকথিত প্রেম একটা বিষ, যা আমাকে তিলে তিলে নীল করে দিচ্ছে। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে, তবে আমাকে মুক্তি দিতে। আরিয়ান হা হা করে হেসে উঠল। সে হাসতে হাসতে অবন্তীর দিকে এগিয়ে এলো। মুক্তি? মৃত্যুর আগে কোনো মুক্তি নেই জান। চলো,
আমার সাথে চলো, আমি নতুন একটা জায়গা গুছিয়েছি, সেখানে কোনো পুলিশ নেই, কোনো আগুন নেই। আরিয়ান অবন্তীর হাত ধরতে যাবে, ঠিক তখনই অবন্তী তার ব্যাগ থেকে একটা ছোট বোতল বের করে আরিয়ানের মুখে ছুঁড়ে মারল। সেটা ছিল লঙ্কার গুঁড়ো আর অ্যাসিডের মিশ্রণ, যা সে পুলিশের ল্যাব থেকে কৌশলে সরিয়েছিল। আরিয়ান যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সে নিজের মুখ চেপে ধরে আর্তনাদ করছে। অবন্তী এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ল আরিয়ানের এই অবস্থা দেখে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল সেই জ্বলন্ত বাংলো আর বন্দি ঘরগুলোর কথা। সে পেছনে না তাকিয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু পার্কের গেটের কাছে পৌঁছতেই সে দেখল একদল কালো পোশাকধারী মানুষ তাকে ঘিরে ফেলেছে। তারা পুলিশ নয়। তাদের লিডারের টুপিটা সরানোর পর অবন্তী স্তব্ধ হয়ে গেল। সে আরিয়ানের মা, সুলতানা বেগম, তার হাতে একটা পিস্তল। আমার ছেলেকে তুমি অন্ধ করেছ অবন্তী, এখন তোমাকে তার চোখ হয়ে সারা জীবন থাকতে হবে, সুলতানা বেগম শীতল গলায় বললেন। অবন্তী বুঝল আরিয়ান একা সাইকো নয়, পুরো পরিবারটি এক ভয়ঙ্কর অপরাধী চক্রের মূল। তারা অবন্তীকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলল। জ্ঞান যখন ফিরল, অবন্তী আবিষ্কার করল সে এক অদ্ভুত ঘরে শুয়ে আছে। ঘরটা মাটির নিচে কোনো বেসমেন্ট বা বাংকার হতে পারে। দেয়ালগুলো পাথরের, আর ছাদে একটা মাত্র টিমটিমে বাল্ব জ্বলছে। অবন্তীর হাত পা বাঁধা নেই, কিন্তু শরীরের শক্তি যেন পুরোপুরি উবে গেছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই দেখল ঘরের কোণায় একটা ছায়া নড়ে উঠল। জেগে উঠেছ? তোমার সাহসের প্রশংসা করতেই হয় অবন্তী। সুলতানা বেগম ধীর পায়ে সামনে এগিয়ে এলেন। তার চোখে মুখে এখন আর সেই করুণা নেই যা তিনি আগে দেখাতেন, বরং সেখানে এক ধূর্ত শিকারীর তৃপ্তি। অবন্তী অবাক হয়ে তাকিয়ে রইল। যে মানুষটাকে সে অসহায় শাশুড়ি ভেবেছিল, সেই এখনই অন্ধকারের রানী। আরিয়ান কোথায়? আপনারা আমার সাথে কেন এমন করছেন? অবন্তী চিৎকার করে উঠল। সুলতানা বেগম একটা চেয়ার টেনে বসলেন। আরিয়ান সুস্থ হচ্ছে, ওর চোখের চিকিৎসা চলছে। তুমি যা করেছ তার জন্য ওর ভালোবাসা হয়তো ঘৃণায় রূপ নিতে পারত, কিন্তু ও এখনও পাগলের মতো তোমার নাম জপছে। আসলে ওর দোষ নেই মা, আমাদের বংশের রক্তটাই এমন। আরিয়ানের বাবাও আমাকে এভাবেই আটকে রেখেছিলেন। প্রথম ঘৃণা করতাম, কিন্তু পরে বুঝলাম এই বন্দিদশাই আসলে পরম নিরাপত্তা। অবন্তী শিউরে উঠল। স্টকহোম সিনড্রোম? এই মহিলা নিজেও এক সাইকোপ্যাথের শিকার ছিলেন, এবং এখন তিনি নিজের ছেলের অসুস্থতাকে প্রশ্রয় দিচ্ছেন। আপনারা আমাকে মুক্তি দেবেন না? অবন্তী ফুঁপিয়ে কেঁদে উঠল। মুক্তি তো তুমি নিজেই হাতের কাছে পেয়েছিলে, কিন্তু সেটা পায়ে ঠেলেছ। এখন তুমি এই মাটির তলার প্রাসাদে আরিয়ানের সেবা করবে, এটাই তোমার জীবন। বলতে বলতে সুলতানা বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন এবং বাইরে থেকে ভারী লোহার দরজাটা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর দরজার ছোট ফোকর দিয়ে খাবার ভেতরে দেওয়া হলো। অবন্তী খাবারের থালাটা সরিয়ে দিল। সে ঠিক করল আর কিছু খাবে না। না খেয়ে মরে যাওয়া এই অপমানের চেয়ে অনেক ভালো। ঘণ্টা দুয়েক পর দরজার তালা খোলার শব্দ হলো। আরিয়ান ভেতরে ঢুকল। তার চোখে সাদা ব্যান্ডেজ বাঁধা। তাকে দেখতে এখন খুব অসহায় লাগছে, কিন্তু তার উপস্থিতি ঘরের বাতাসকে ভারী করে তুলল। সে দেয়ালে হাত বুলিয়ে বুলিয়ে অবন্তীর দিকে এগিয়ে এলো। অবন্তী, তুমি কি এখানে আছো? আমি তোমার গায়ের গন্ধ পাচ্ছি, আরিয়ান খুব শান্ত গলায় বলল। অবন্তী কোনো উত্তর দিল না। সে দেয়ালের সাথে মিশে রইল। আরিয়ান মেঝেতে হাতড়াতে হাতড়াতে অবন্তীর পায়ের কাছে পৌঁছে গেল। সে অবন্তীর পা দুটো জড়িয়ে ধরল। কেন এমন করলে জান? আমি তো তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম। তুমি কি জানো অন্ধকারের এই জগৎটা কত ভয়ঙ্কর? আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তোমাকে অনুভব করছি। তুমি আমার সাথে কথা বলবে না? আরিয়ানের কণ্ঠে কান্নার সুর। অবন্তী ঘৃণা আর করুণার এক অদ্ভুত দোলাচলে পড়ল। সে পা সরিয়ে নিয়ে বলল, তোমার এই অবস্থা তুমি নিজেই করেছ আরিয়ান। তুমি আমাকে ভালোবাসো না, তুমি একটা মরীচিকাকে ভালোবাসো। আমাকে ছেড়ে দাও, এখনও সময় আছে। আরিয়ান হঠাৎ খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো মমতা ছিল না। সে ব্যান্ডেজটা এক টানে খুলে ফেলল। অবন্তী দেখল আরিয়ানের চোখ একদম ঠিক আছে। লঙ্কার গুঁড়ো আর অ্যাসিডের সেই মিশ্রণ তাকে অন্ধ করতে পারেনি। হয়তো সে সময়মতো মুখ ধুয়ে ফেলেছিল। সে এতক্ষণ অন্ধ হওয়ার নাটক করছিল অবন্তীর করুণা পাওয়ার জন্য। কেমন সারপ্রাইজ দিলাম? আরিয়ান দাঁড়িয়ে উঠে অবন্তীর দুই বাহু শক্ত করে ধরল। তুমি ভেবেছিলে আমাকে হারানো এত সহজ? তোমার ওই অ্যাসিড আমাকে আরও শক্তিশালী করেছে। এখন আমি তোমাকে আর ঘরের ভেতরে রাখব না, এই মাটির নিচের ঘরে তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখব, যাতে তুমি চাইলেও এক পা নড়তে না পারো। আরিয়ান দেয়াল থেকে একটা লোহার শিকল বের করল। অবন্তী চিৎকার করে উঠল, কিন্তু এই মাটির গভীর থেকে সেই চিৎকার বাইরে পৌঁছানোর কোনো উপায় ছিল না। আরিয়ান অবন্তীর এক পায়ে শিকল পরিয়ে দিল।
লোহার সেই ঠান্ডা স্পর্শে অবন্তী রাত পা কেঁপে উঠল। এখন আমরা চিরকাল একসাথে থাকব অবন্তী, কেউ আমাদের মাঝখানে আসবে না, না পুলিশ, না তোমার ওই পরিবার। আরিয়ান অবন্তীর চুলে মুখ গুজে ফিসফিস করল। অবন্তী বুঝল তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। সে এখন আক্ষরিক অর্থেই এক জন্তুর মতো বন্দী, কিন্তু তার মনের ভেতরে সেই আগুনের শিখাটা এখনও নির্বাপিত হয়নি। সে জানে এই অন্ধকার থেকে বের হওয়ার পথ তাকে নিজেকেই খুঁজে নিতে হবে, এমনকি তার জন্য যদি তাকে চরম কোনো পথ বেছে নিতে হয়। সেই রাতে আরিয়ান যখন অবন্তীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, তখন অবন্তী লক্ষ্য করল আরিয়ানের কোমরে একটা ধারালো ছুরি গোজা আছে। এটাই হয়তো তার শেষ সুযোগ। মাটির নিচের সেই ঘরে দম বন্ধ করা অন্ধকার। আরিয়ানের নিঃশ্বাসের শব্দ অবন্তীর কানে তপ্ত সীসার মতো বেঁধছে। আরিয়ান ভাবছে অবন্তী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অবন্তীর প্রতিটি স্নায়ু তখন সজাগ। তার পায়ে লাগানো লোহার শিকলটা সামান্য নড়াচড়া করলেই ঝনঝন শব্দ হচ্ছে, তাই সে খুব সাবধানে নিঃশ্বাস নিচ্ছে। আরিয়ান তার কোমরে গোজা সেই ধারালো ছুরিটা সরিয়ে রাখেনি। সে এক হাতে অবন্তীর হাত ধরে আছে, যেন ঘুমের মধ্যেও সে তার সম্পত্তি হাতছাড়া করতে চায় না। অবন্তী তার শরীরের সবটুকু শক্তি এক জায়গায় জড়ো করল। আজ হয় মুক্তি, না হয় চিরতরে এই আঁধার পুরীতে বিলীন হয়ে যাওয়া। খুব সন্তর্পণে অবন্তী তার মুক্ত হাতটা আরিয়ানের কোমরের দিকে বাড়িয়ে দিল। প্রতিটা সেকেন্ড যেন এক একটি যুগের মতো কাটছে। অবন্তীর আঙুল যখন ছুরির বাট স্পর্শ করল, আরিয়ান ঘুমের ঘোরে সামান্য নড়ে উঠল। অবন্তী স্থির হয়ে রইল, পাথর হয়ে গেল তার হৃৎস্পন্দন। কিছুক্ষণ পর আরিয়ান আবার শান্ত হল। অবন্তী এক ঝটকায় ছুরিটা বের করে আনল, কিন্তু সে আরিয়ানকে মারতে পারল না। তার ভেতরে থাকা মানবিকতা তাকে বাধা দিল। সে ছুরিটা দিয়ে নিজের পায়ের শিকলের লকের ওপর প্রচণ্ড আঘাত করতে লাগল। ধাতব শব্দের প্রতিধ্বনিতে আরিয়ান ধর্মরিয়ে জেগে উঠল। অবন্তী, এ কি করছো তুমি? আরিয়ান চিৎকার করে উঠল। অন্ধকারের মধ্যেই আরিয়ান অবন্তীকে জাপটে ধরার চেষ্টা করল। ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিটা আরিয়ানের কাঁধে লেগে গেল। আরিয়ান যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। সেই ফাঁকে অবন্তী শিকলের লকটা ভাঙতে সক্ষম হল। সে পাগলের মতো দরজার দিকে দৌড় দিল। দরজাটা আরিয়ান ভেতর থেকে লক করেনি, কারণ সে ভেবেছিল অবন্তী শিকল ছিঁড়ে পালাতে পারবে না। অবন্তী বাইরে বেরিয়ে এসে করিডোর দিয়ে দৌড়াতে শুরু করল। পেছনে আরিয়ানের হুঙ্কার শোনা যাচ্ছে, তুমি যেতে পারবে না অবন্তী, তুমি যেখানেই যাবে আমি তোমাকে খুঁজে বের করব। করিডোর শেষ হতে একটা সিঁড়ি পাওয়া গেল। অবন্তী উপরে উঠে এসে দেখল সে আরিয়ানের সেই পুরনো বাগানবাড়ির পেছনের একটি স্টোর রুমে বেরিয়ে এসেছে। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির ডাকে আকাশটা মুখর। হঠাৎ সামনে এসে দাঁড়ালেন সুলতানা বেগম, তার হাতে সেই পিস্তল। অনেক হয়েছে অবন্তী, এবার তোমাকে থামতে হবে। আরিয়ানকে ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। অবন্তী আর ভয় পেল না। সে সুলতানা বেগমের চোখের দিকে তাকিয়ে বলল, মা, আপনিও তো একদিন এই শৃঙ্খলে বন্দী ছিলেন। আপনি কি সত্যিই চান আপনার ছেলের হাত ধরে আরও একটা জীবন এভাবে নষ্ট হোক? গুলি করতে চাইলে করুন, কিন্তু এই নরকে আমি আর এক মুহূর্তও থাকব না। সুলতানা বেগমের হাত কাঁপতে লাগল। তার নিজের জীবনের সব চাপা কষ্ট যেন অবন্তীর চোখের আয়নায় ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে পুলিশ ভ্যানের সাইরেন শোনা গেল। ইন্সপেক্টর জামান আর একদল সশস্ত্র পুলিশ বাগানবাড়ি ঘিরে ফেলেছে। ইমতিয়াজও তাদের সাথে আছে। সে আরিয়ানের চক্রান্ত থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। আরিয়ান রক্তাক্ত অবস্থায় স্টোর রুম থেকে বেরিয়ে এলো। সে তখনও পাগলের মতো হাসছে। অবন্তী, তুমি আমার, কেউ তোমাকে নিতে পারবে না। পুলিশ আরিয়ানকে ঘিরে ফেলল। আরিয়ান যখন বুঝতে পারল তার আর পালানোর পথ নেই, সে পকেট থেকে একটি ছোট কাঁচের শিশি বের করল। ওটা ছিল তীব্র বিষ। আমি তোমাকে ছাড়া বাঁচব না অবন্তী, আর তোমাকে অন্য কারো হতেও দেব না। সে বিষটা পান করতে চাইল, কিন্তু ইন্সপেক্টর জামান গুলি চালিয়ে তার হাতের শিশিটা ভেঙে দিলেন। পুলিশ সদস্যরা আরিয়ানকে জাপটে ধরল। আরিয়ান মাটিতে শুয়ে চিৎকার করে কাঁদছে, আর অবন্তীর দিকে তাকিয়ে হাত বাড়াচ্ছে। তার সেই কান্নায় এক অদ্ভুত আরতি ছিল, যা অবন্তীকে শিউরে দিল। সুলতানা বেগম পিস্তলটা নিচে ফেলে দিলেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন। অবন্তী ধীর পায়ে বাগান থেকে বেরিয়ে এলো। ভোরের প্রথম সূর্যরশ্মি তার মুখে এসে পড়ল। সে অনুভব করল দীর্ঘ এক বিভীষিকা শেষে সে আজ সত্যিই মুক্ত। কয়েক মাস পর আরিয়ানকে একটি হাই সিকিউরিটি মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়েছে। তার মানসিক অবস্থা এখন এতটাই খারাপ যে সে কাউকেই চিনতে পারে না।
শুধু সারাদিন দেয়ালের গায়ে একটি নাম লিখে যায়, অবন্তী। আর অবন্তী, সে এখন শহরের এক নির্জন প্রান্তে নিজের একটি ছোট স্টুডিও খুলেছে। সে আবার ছবি আঁকা শুরু করেছে। তবে এখন আর সে বন্দি নীল শাড়ির ছবি আঁকে না। সে আঁকে ডানা মেলা পাখির ছবি, বিশাল নীল আকাশ আর ভোরের সূর্যোদয়। মাঝে মাঝে রাতে তার ঘুম ভেঙে যায় ভয়ের চোটে। মনে হয় আরিয়ান তার শিওরে বসে আছে। কিন্তু পরক্ষণেই সে জানলা দিয়ে আকাশের দিকে তাকায়। সে জানে এই লড়াইটা সহজ ছিল না, কিন্তু সে জয়ী হয়েছে। সাইকো হাজবেন্ডের সেই অন্ধ প্রেম তাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই সে নিজের এক নতুন পৃথিবী করে নিয়েছে। প্রেম যখন শিকল হয়ে যায়, তখন সেই শিকল ভেঙে বেরিয়ে আসাই হলো জীবনের আসল সার্থকতা। অবন্তী এখন মুক্ত, স্বাধীন এবং নিজের জীবনের মালিক। গল্প সমাপ্ত।